তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো চতুর্থ সেমিস্টারে, তোমাদের ইতিহাস সাবজেক্টের চতুর্থ অধ্যায় থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ ফৌজের অবদান কতখানি, এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তোমাদের এই চ্যাপ্টারের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, যেমন ভারত ছাড়ো আন্দোলন, সৈয়দ আহমেদের আলিগড় আন্দোলন, এরকম একাধিক প্রশ্নের উত্তর চ্যানেলে দেওয়া আছে। বাকি অন্যান্য প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। আজকের আলোচনার বিষয়কে একবার বোর্ডে দেখে নিই। দেখো, দ্বাদশ শ্রেণী চতুর্থ সেম ইতিহাস, এখানে প্রশ্ন হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ বাহিনীর অবদান লেখো। এটা 8 নম্বরের প্রশ্ন। তা সুভাষচন্দ্রের ইতিহাস অনেক আছে, সেই ইতিহাসে আমরা না গিয়ে আমরা সুভাষচন্দ্র যখন আজাদ হিন্দ ফৌজ তৈরি করলেন বা নেতৃত্ব গ্রহণ করলেন, তারপরের যে কাহিনী বা গল্প বা ইতিহাস রয়েছে সেটাই আমাদেরকে এখানে মূল ফোকাস রাখতে হবে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। তার যে আজাদ হিন্দ ফৌজ ছিল, তাদের স্লোগান ছিল চলো দিল্লি পুকারকে, লাল কিল্লা গাড়কে, লড়া হে যা, কদম কদম বাড়ায়ে যা। তা আজাদি সেনারা এই কদম কদম বাড়িয়ে দিল্লি দখল করতে পারেনি ঠিকই, কিন্তু তারা এমন কিছু কাজ করেছিল যা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে, ভারতের ইতিহাসে সোনার অক্ষরে তাদের নাম কিন্তু লেখা হয়েছে। তা এই আজাদি সেনার এই ইতিহাসটা শুরু হচ্ছে কিন্তু সুভাষচন্দ্রের দেশ ত্যাগের পর। সুভাষচন্দ্র যখন ভারতবর্ষ ছেড়ে দেশ থেকে বেরিয়ে গেলেন, তারপর থেকে এই আজাদ হিন্দ ফৌজের ইতিহাস শুরু হচ্ছে। এই কারণে ডক্টর অমরেশ ত্রিপাঠী একবার বলেছিলেন যে রবীন্দ্রনাথ যাকে দেশ নায়কের পদে বরণ করে নিয়েছিলেন, তাকেই দেশ ছেড়ে একসময় চলে যেতে হচ্ছে। মানে সুভাষের দেশ ত্যাগের এই ঘটনাকে এইভাবে ব্যাখ্যা করেছিলেন ঐতিহাসিক অমরেশ ত্রিপাঠী। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1940 সাল নাগাদ ভারত রক্ষা আইনের মাধ্যমে সুভাষচন্দ্রকে গ্রেপ্তার করে ব্রিটিশ সরকার, এবং তাকে গ্রেপ্তার করে তার যে এলগিন রোডে যে তার বাড়ি ছিল, পৈতৃক বাড়ি, সেখানে তাকে গৃহবন্দী করে রাখা হয়। সেই জায়গা থেকে তিনি ছদ্মবেশে ভাইপো শিশির বসুর সহায়তায় তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি এই বাড়ি থেকে পালান, এবং মধ্যরাতে তিনি ফ্রন্টিয়ার মেলে চেপে দিল্লি পৌঁছান, এবং সেখান থেকে কাবুলে বা আফগানিস্তানে যান। বহু পথ অতিক্রম করে, দুর্গম পথ অতিক্রম করে, অনেক কষ্ট করে তিনি কিন্তু কাবুলে আসেন, এবং কাবুল থেকে তিনি রাশিয়া যান। রাশিয়ায় গিয়ে স্টালিনের সাথে দেখা করেন এবং ভারতের স্বাধীনতার ব্যাপারে তার কাছে সাহায্য চান। কিন্তু স্টালিন সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি খুব ভালোভাবে অ্যাক্টিভ ছিলেন। এই কারণে ভারতের স্বাধীনতার ব্যাপারে তার খুব ইন্টারেস্ট ছিল না, এবং সুভাষচন্দ্রকে তিনি কোনো রকম সাহায্য করতে পারেননি। এরপর সুভাষচন্দ্র বসু জার্মানিতে আসছেন, জার্মানিতে স্বাধীনতার প্রচেষ্টা। তা তিনি জার্মানিতে আসেন এবং জার্মানিতে যে হিটলার ছিলেন তার সাথে সাক্ষাৎ করেন, হিটলারের যে বিদেশ মন্ত্রী তার সাথেও দেখা করেন, এবং দেখা করে ভারতের স্বাধীনতার ব্যাপারে তাদের কাছ থেকে সাহায্য চান। সেখানেও তিনি সুভাষচন্দ্র বসু কোনো সাহায্য কিন্তু পাননি। এই সময়ে জার্মানিতে যে সমস্ত ভারতীয় সেনা জার্মানদের হাতে বন্দী ছিল, সেগুলোকে মানে তাদেরকে তিনি মুক্ত করে ইন্ডিয়ান লিজিয়ন বলে একটি সংঘ কিন্তু তিনি তৈরি করেন। এরপর জাপান থেকে, জাপানের প্রধানমন্ত্রী তোজো, মার্শাল তোজো, সুভাষচন্দ্রকে জাপানে আসার আমন্ত্রণ করেন। ফলে জার্মানি থেকে জাপানে আসা কিন্তু খুব সহজ ছিল না সেই সময়। সমুদ্র পথ পাড়ি দিয়ে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে, অনেক বিপদ সংকুল যাত্রার মধ্য দিয়ে তিনি জাপানে এসে উপস্থিত হন। তবে তাকে জাপানে আসার আগে ভারতের একজন স্বনামধন্য বিপ্লবী রাসবিহারী বসু, তিনি দিল্লি ষড়যন্ত্র মামলা বা লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে সুভাষের আগেই জাপানে চলে এসেছিলেন, এবং জাপানে আসার পর তিনি জাপানিদের হাতে ভারতীয় যে সমস্ত বন্দী ছিল তাদেরকে একত্রিত করে তিনি প্রায় 25,000 ভারতীয় সেনার এক আজাদ হিন্দ বাহিনী তৈরি করেন। কে করেছিলেন তৈরি? রাসবিহারী বসু। রাসবিহারী বসু এই আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন, যদিও তার সংখ্যাটা পরবর্তীকালে 40,000 গিয়ে দাঁড়ায়,
সুভাষ যখন জাপানে আসে তখন রাসবিহারী বসু সুভাষকে এই আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করার আহ্বান জানান এবং সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক জনসভায় সুভাষচন্দ্র বসু এই আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করেন। এরপর দেখো কি রয়েছে যে জাপানের স্বাধীনতার প্রচেষ্টা, এরপরে আইএনএ গঠন অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ভারতীয় জাতীয় রক্ষা বাহিনী, এটা তৈরি করা হয়। অর্থাৎ এই আজাদ হিন্দ বাহিনীর আরেক নাম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যেটা তৈরি করেছিলেন রাসবিহারী বসু জাপানে, এবং সুভাষ জাপানে যাওয়ার পর তার দায়িত্ব সুভাষের হাতে তুলে দেওয়া হয়। সুভাষ এই আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজকে 5টি ব্রিগেডে ভাগ করেন। আজাদ ব্রিগেড, নেহেরু ব্রিগেড, ঝাঁসির ব্রিগেড লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে, নেহেরু ব্রিগেড, গান্ধী ব্রিগেড এবং সুভাষ ব্রিগেড। এছাড়া তিনি আজাদ হিন্দ সরকার তৈরি করেন এবং যে সরকারের প্রায় 9টি দেশ কিন্তু স্বীকৃতি দিয়েছিল, যার সদর দপ্তর তৈরি করা হয় রেঙ্গুনে। এই আজাদ হিন্দ সরকারের নিজস্ব অর্থমন্ত্রী, বিদেশ মন্ত্রী, উপদেষ্টা, প্রচার সচিব সবই ছিল, অর্থাৎ একটা ক্যাবিনেট ছিল। তো যাই হোক, এই আজাদ হিন্দ সরকার ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দেখো এখানে বলা হচ্ছে ভারত অভিযান। তা আজাদ হিন্দ ফৌজ নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের দিকে অগ্রসর হন এবং ভারতের পূর্ব দিক দিয়ে অর্থাৎ মায়ানমার বর্ডার দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে এবং ইম্ফল হয়ে কোহিমা এসে তিনি কোহিমা দখল করেন এবং কোহিমাতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। কিন্তু ঠিক এই সময়ে 1945-এর এই আগস্ট মাসে জাপান আত্মসমর্পণ করে। যেহেতু জাপানে পরমাণু বোমা ফেলা হয়েছিল, তাই জাপান আত্মসমর্পণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এবং এই নেতাজি সুভাষ বসুকে জাপান যে সমস্ত সাহায্য দিয়েছিল বা দিচ্ছিল, সেই সেনা হোক বা অস্ত্র দিয়ে হোক বা রসদ দিয়ে হোক, যে জাপানি সাহায্য নিয়ে সুভাষ দিল্লি অভিযান করেছিলেন, ভারত অভিযান করেছিলেন, সেটা হঠাৎ করে থেমে যায় এবং জাপান সাহায্যের হাত গুটিয়ে নেয়। জাপানি যে সেনা সেটা ফিরে যায়, জাপানের যে রসদ নেতাজি পাচ্ছিলেন সেটাও কিন্তু বন্ধ হয়ে যায়। ফলে বাধ্য হয়ে নেতাজিকে তার এই আজাদ হিন্দ ফৌজ নিয়ে প্রায় 400 মাইল পথ পিছনে চলে যেতে হয় এবং এক হাঁটু কাদার মধ্য দিয়ে হেঁটে এই বাহিনীকে প্রবল বর্ষার মধ্যে তাদেরকে পিছিয়ে যেতে হয়। এবং এই জায়গায় নেতাজি নতুন একটা স্বপ্ন নিয়ে, চোখে নতুন একটা স্বপ্ন নিয়ে তিনি ফরমোজা দ্বীপের কাছে তাইহোকুতে তিনি উপস্থিত হন এবং বলা হয় যে এখানে এক প্লেন দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র মারা যান। যদিও এই কথাটা বিতর্কিত, মানে এর কোনো সঠিক প্রপার কোনো ডকুমেন্টস কিন্তু নেই। তো এই ছিল মূল ঘটনা, যেখানে আমরা দেখব এই আলোচনাটা যে সুভাষ কিভাবে দেশ ত্যাগ করছে, জার্মানিতে যাচ্ছে, জাপানে যাচ্ছে, তারপরে আইএনএ দায়িত্বভার গ্রহণ করছেন এবং ভারত অভিযান করছেন এবং শেষে আত্মসমর্পণ করছেন। এই ঘটনাগুলোকেই পরপর লিখলেই আজাদ হিন্দ ফৌজ এবং সুভাষচন্দ্র বসুর ভারতে স্বাধীনতা সংগ্রামে কি অবদান রয়েছে সেটা কিন্তু বলা যাবে বা সেটাকে উল্লেখ করা যাবে। তো এর 8 নম্বরের যে অ্যান্সার সেটা আমি অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি। দ্বাদশ শ্রেণী ইতিহাস চতুর্থ সেম 8 নম্বরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ বাহিনীর অবদান লেখো। তো প্রথমে ভূমিকা, চলো দিল্লি পুকার के कौमी निशन संभल के लाल किले गाड़ के लड़े जा कदम कदम बढ़े जा। কদম কদম বাড়িয়েও আজাদি সেনারা দিল্লি পৌঁছতে পারেনি ঠিকই, কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ বাহিনীর অবদান ভারতের ইতিহাসের পাতায় চিরকাল সোনার অক্ষরে লেখা থাকবে। সুভাষচন্দ্রের দেশ ত্যাগ, ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করে 1940-এর 2রা জুলাই পরে সুভাষচন্দ্রকে তার কলকাতার এলগিন রোডে নিজের ঘরে অন্তরীণ রাখা হয় 1940-এর 5ই ডিসেম্বর। ব্রিটিশের কড়া প্রহরা এড়িয়ে ভাইপো শিশির বসুর সাহায্যে মোহাম্মদ জিয়া উদ্দিনের ছদ্মবেশে সুভাষচন্দ্র দেশ ত্যাগের জন্য বেরিয়ে পড়েন। বহু কষ্ট সহ্য করে দুর্গম পথ অতিক্রম করে সুভাষচন্দ্র পৌঁছান আফগানিস্তানের কাবুলে। ডক্টর অমলেশ ত্রিপাঠী লিখেছেন, রবীন্দ্রনাথ যাকে দেশ নায়ক বলে বরণ করেছিলেন, ভাগ্যের পরিহাসে তাকে দেশ ত্যাগ করতে হলো। এরপর দেখো জার্মানিতে স্বাধীনতার প্রচেষ্টা, সুভাষচন্দ্র সিনর অরল্যান্ডো মাতসোটা ছদ্মনাম নিয়ে কাবুল থেকে বার্লিন যাওয়ার পথে মস্কোতে কিছুদিন অবস্থান করেন, কিন্তু স্টালিনের কাছ থেকে
কোনো রকম সহযোগিতা না পেয়ে সুভাষচন্দ্র জার্মানির বার্লিনে এসে পৌঁছান 1942-এর 28শে মার্চ। বার্লিনে এসে তিনি হিটলারের পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপের সঙ্গে দেখা করেন ও ভারতীয় মুক্তিযুদ্ধের বিষয়ে এক পরিকল্পনা পেশ করেন। কিন্তু হিটলার বা মুসোলিনি কেউই সুভাষচন্দ্রের প্রস্তাবে সাড়া দেননি। তবে জার্মানিতে থাকাকালীন তিনি জার্মানির হাতে যুদ্ধবন্দী ভারতীয় সেনাদের নিয়ে ইন্ডিয়ান লিজিয়ান নামক একটি দল গঠন করেন। জাপানের স্বাধীনতার প্রচেষ্টা। জার্মানিতে কোনো রকম সাহায্য না পেয়ে সুভাষচন্দ্র জাপানের প্রধানমন্ত্রী মার্শাল তোজোর আমন্ত্রণে জাপানে পৌঁছান। সেখানে সুভাষচন্দ্র প্রধানমন্ত্রী তোজোর সঙ্গে দেখা করলে সব সাহায্যের আশ্বাস পান। শুরু হয় সুভাষের স্বপ্নের অভিযান। এরপর দেখো INA গঠন। ভারতের বিপ্লববাদের জনক রাসবিহারী বসু লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হওয়ার পর পুলিশের চোখে ধুলো দিয়ে সুভাষের অনেক আগেই জাপানে চলে এসেছিলেন। ব্যাংকক শহরে এক সম্মেলনে 1942-এর 15ই জুন রাসবিহারী বসুর সভাপতিত্বে গড়ে ওঠে ভারতীয় স্বাধীনতা সংঘ বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। এরপরে ক্যাপ্টেন মোহন সিংহের সক্রিয় সহযোগিতায় 25,000 ভারতীয় সেনা, পরে এটা যদিও 40,000 হয়, নিয়ে ভারতীয় জাতীয় বাহিনী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। সুভাষচন্দ্র জাপানে এলে রাসবিহারী বসু সুভাষকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্ব গ্রহণের আহ্বান জানান। সুভাষচন্দ্র সেই ডাকে সাড়া দিয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় রাসবিহারী বসুর হাত থেকে নেতৃত্ব গ্রহণ করেন 1943-এর 25শে আগস্ট। গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহরু ব্রিগেড, সুভাষ ব্রিগেড এবং নারীদের নিয়ে ক্যাপ্টেন লোকি স্বামীনাথনের নেতৃত্বে ঝাঁসির রানী বাহিনী নামে আজাদি ফৌজকে 5টি ব্রিগেডে ভাগ করা হয়। 1943-এর 21শে অক্টোবর নেতাজি আজাদ হিন্দ সরকার গঠন করার কথা ঘোষণা করেন। এরপরে দেখো রয়েছে ভারত অভিযান। 23শে অক্টোবর 1943 আজাদ হিন্দ সরকার ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। নেতাজি রেঙ্গুনে তার প্রধান সামরিক দপ্তর গড়ে তোলেন ও শুরু করেন তার বহু কাঙ্ক্ষিত ভারত অভিযান। বীর আজাদি সেনারা তাইপং থেকে যাত্রা শুরু করে পাহাড় পর্বত নদী টপকে প্রায় 400 মাইল পথ পায়ে হেঁটে ভারত সীমান্তের দিকে পাড়ি দেন। ক্যাপ্টেন সুরজমলের নেতৃত্বে আজাদি সেনারা মৌডক জয় করে অবশেষে কোহিমা পর্যন্ত এসে ভারতের মাটিতে তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করে 1945-এর 19শে মার্চ। পয়েন্ট আত্মসমর্পণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গনে মিত্র শক্তির কাছে অক্ষ শক্তির পরাজয় ঘটতে থাকলে জাপান সাহায্যের হাত গুটিয়ে নেয়। খাদ্য ও অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভারতীয় বাহিনীকে অনিচ্ছা সত্ত্বেও কোহিমা ছেড়ে প্রবল বর্ষণ ও এক হাঁটু কাদার মধ্য দিয়ে কয়েক শত মাইল পিছিয়ে যেতে হয়। অবশেষে জাপান মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করলে 1945-এর আগস্ট আজাদি সেনারা অস্ত্র ত্যাগ করতে বাধ্য হন। নেতাজি দু চোখে নতুন স্বপ্ন নিয়ে বার্মা, বর্তমান মায়ানমার থেকে সায়েগনে পৌঁছান। বলা হয় যে এরপর ফরমোজার কাছে তাই হকুতে এক বিমান দুর্ঘটনায় 1945-এর 18ই আগস্ট তার মৃত্যু হয়, যদিও এই ঘটনার সত্যতা আজও সংশয়াতীত নয়। শেষ প্রশ্ন, মূল্যায়ন। নেতাজি চরম আত্মত্যাগের মধ্য দিয়ে ভারতবাসীর স্বাধীনতা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। তাই গান্ধীজি আজাদ হিন্দ বাহিনীর মূল্যায়নে বলেছিলেন, যদিও আজাদ হিন্দ ফৌজ তাদের আশু লক্ষ্যে পৌঁছাতে পারেনি, তথাপি তারা এমন অনেক কিছু করেছে যে জন্য তারা গর্ববোধ করতে পারে। এটা গান্ধীজি বলেছিলেন। তাই যাই হোক, এই ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান। 8 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই চ্যাপ্টারের বাদ বাকি অন্যান্য প্রশ্ন, যেমন মন্টেগু চেমসফোর্ড সংস্কার, 1935-এর ভারত শাসন আইন, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকালের মধ্যেই তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।